কলকাতা নাইট রাইডার্সের একটা আলাদিনের আশ্চর্য প্রদীপ আছে, আর সেই প্রদীপ থেকে যখনই হাত ঘষে একটা জিন বেরোয়, আর সেই জিন সমস্ত বাসনা পূর্ণ করে। সেই জিনটা আর অন্য কেউ নয়, সুনীল নারিন। আজকে কলকাতার ডিম্যান্ড ছিল সেই জিনের কাছ থেকে। কী কী ডিম্যান্ড ছিল? না, পাওয়ার প্লেতে একটা ব্লিস্টারিং স্টার্ট, সুনীল নারিন সেটা দিল। 17 বলে 26 রানের একটা ধোঁয়াধার ইনিংস। একটু ভালো বোলিং পারফরমেন্সের দরকার ছিল, আবার সুনীল নারিন দিল। 4 ওভারে 29 রান দিয়ে 3 উইকেট। একটা ভালো ফিল্ডিং, সুনীল নারিন ডাইরেক্ট থ্রোতে KL রাহুলকে রান আউট করলো। একটা ভালো ক্যাচ, আশুতোষ শর্মার ক্যাচ নিল। একটু ক্যাপ্টেন্সি করার দরকার ছিল, স্ট্যান্ডিং ক্যাপ্টেন হিসাবে অসাধারণ পারফরমেন্স। তাই তো বলি, একটা প্লেয়ার 5টা কাজ করছে: ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে ক্যাচ, অসাধারণ ক্যাপ্টেন্সি, ডাইরেক্ট থ্রোতে রান আউট। তাই সত্যিই কলকাতার জিনের যেন তুলনাই হয় না। আলাদিনের আশ্চর্য প্রদীপের জিন যেন তাই কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন। আর সুনীল নারিন মানেই কলকাতার দর্শকদের 2012 সাল থেকে একটাই ভরসা: যখনই কলকাতাকে বিপদে পড়ে তখনই কলকাতা স্মরণ করে নারায়ণ নারায়ণ। 2012 সাল থেকে 13টা বছর হয়ে গেল, সেই নারিনেই ভরসা। মোস্ট প্রবাবলি IPL-এর 18টা সিজনের মধ্যে সবথেকে ভ্যালুয়েবল প্লেয়ার যদি কেউ হয়ে থাকে, সেটা হচ্ছে এই ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ড সুনীল নারিন। মানে এতগুলো বছর হয়ে গেল, তার যে রহস্য, সেই রহস্য কিন্তু কেউ ভেদ করতে পারল না। কোনো অপোনেন্টের ব্যাটসম্যানেরা তো পারলই না, আর এখন তো বোলাররাও চাপে পড়ে যাচ্ছে নারিনের বিধ্বংসী ব্যাটিংয়ে। গতকালের ম্যাচটাই ধরুন না, দিল্লি ক্যাপিটালস যখন ম্যাচটা প্রায় ইজিলি চেস করার দিকে এগিয়ে যাচ্ছিল, কলকাতার একটা বিশাল বড় রান করার দরুন, তখন কিন্তু দেখা গেল সেই সুনীল নারিনের পারফরমেন্স। আমি প্রথম থেকে যদি এই ম্যাচের কথা বলি, তাহলে বলতে হয় শুধু সুনীল নারিনেরই কথা। কলকাতার ব্যাটিং লাইন আপের কথা তো বলবই। রাহমতুল্লাহ গুরবাজ আর সুনীল নারিন অসাধারণ একটা ওপেনিং পার্টনারশিপ দিল। রানটা কম, কিন্তু কি ফাস্ট স্টার্ট দিল দেখলেন তো। দুষ্মন্ত চামিরার 1 ওভারেই 25 রান তুলল। মিচেল স্টার্ককেও মেরে ছাতু করে দিল এই সুনীল নারিন এবং রহমতুল্লাহ গুরবাজ। আর আউট হওয়ার পরে এলো আমাদের ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে। অসাধারণ ফর্মে রয়েছে এবছর, খুব কুইক রান তুলছে এবং ক্যাপ্টেন নক খেলছে। যদি স্পিন বোলিংয়ের ক্ষেত্রে একটু খেলাটা ইমপ্রুভ করতে পারে অজিঙ্কে রাহানে, তাহলে কিন্তু T20 ক্রিকেটে বিশাল বিশাল ভালো একজন প্লেয়ার হয়ে উঠতে পারে আজিঙ্কে রাহানে। আরেকটা কথা বলতে হয় আংগ্রিস রঘুবংশীর কথা। 4 নম্বরে নেবে এই প্লেয়ারটা দেখাচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স হয়ে কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। আসলে আংগ্রিস রঘুবংশী একজন টেকনিক্যাল প্লেয়ার, মানে খেলাটা এমনভাবে খেলে, হাতে তো খুব সুন্দর শট আছে, তার সঙ্গে সঙ্গে খেলাটা কিন্তু পেস করতে জানে। যখন অন্যদিকে তাড়াতাড়ি উইকেট পড়ে যায়, তখন কিন্তু ম্যাচটাকে ধরতেও পারে। আর ধরতে মানে এরকম নয় যে ডট বল খেলবে, আন্ডার 100 স্ট্রাইক রেট, খুব সুন্দর স্ট্রাইক রোটেট করতে পারে। আর হাতে খুব বড় বড় 6 মারার শক্তিও আছে। আমরা কালকে দেখলাম তো দুটো পর পর কীরকম বড় 6কা মারল ভিভরাজকে। আর আন্দ্রে রাসেলের কথা বলবো ব্যাটিং লাইন আপে। কালকে তার জন্মদিন ছিল, টিমমেটদের থেকে একটাই চেয়েছিল জন্মদিনের গিফট হিসাবে যে এই ম্যাচটা আমাদের জিততে হবে, আর সেই ম্যাচটা জিতিয়ে দিয়ে পুরো টিমমেট, পুরো কলকাতাবাসী যেন আন্দ্রে রাসেলের জন্মদিনে গিফট দিল, রাসেলের বার্থডে গিফট। রবমন পাহল একটু তাড়াতাড়ি আউট হয়ে গেল, কিন্তু শুধু একটাই মাত্র কলকাতার ব্যাটিং লাইন আপে প্রবলেম, সেটা হচ্ছে 24 কোটির ভেঙ্কটেশ আয়ার। এই ভেঙ্কটেশ আয়ার যদি ফর্মে ফিরে যায়, তাহলে কিন্তু কলকাতার ব্যাটিংকে কেউ রুখতে পারবে না, কারণ রিঙ্কু সিংও ফর্মে ফিরে গেছে। রামনদীপকে বাদ দিয়ে অনুকূল রয়কে খেলাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। টিম কম্বিনেশনটা খুব ভালো লাগছে। আসলে ম্যাচ যখন জিততে থাকে না, তখন যে কোনো টিমই যেন মনে হয় পারফেক্ট কম্বিনেশন নিয়ে মাঠে নামছে। আর দিল্লির যে ব্যাটিং, সেটার কথা বলবো। এই 204 রানের যে ম্যামাত টোটালটা দিল্লির ফিরোজ শাহ কোটলায় অরুণ জেটলি স্টেডিয়ামে যখন ম্যাচটা হচ্ছিল, তখন কিন্তু একটা সময় মনে হচ্ছিল দিল্লি ইজিলি ম্যাচটা চেস করে দেবে। ঠিক তখনই 13 ওভারে 2 বলে যখন আকসার প্যাটেলের উইকেটটা তুলে নিল সুনীল নারিন, তারপরে ট্রিস্টান স্টাফস এবং তারপরের ওভারে ফাফ টু প্লেসিকে আউট করে দিয়ে, মানে সেখানেই ম্যাচ ঘুরে গেল। এই 11টা বল, সুনীল নারিনের 11টা বল
তাদের যে ওনার সেই বিখ্যাত শাহরুখ খানের ডায়লগ, এই 11 মিনিট হে তোমারে পাস, মানে 60 মিনিটের জায়গায় যেন ওই 11টা বল শুধু তোমার আছে নারিন, এই 11টা বলেই তোমাকে এমন কিছু করতে হবে। নারিন তো আসলে জিন, সে বলল জি হুজুর, এই 11টা বলেই আমি কাঁপিয়ে দেবো। অপোনেন্টের মেন 3টে ব্যাটসম্যানকে আউট করে পুরো একেবারে ওয়ান সাইডেডলি ম্যাচটা জিতিয়ে দিল কেকেআরকে। তার সঙ্গে যোগ্য সঙ্গত দিল বরুণ চক্রবর্তী। এই বরুণ চক্রবর্তী 2 উইকেট এবং সুনীল নারিনের 3 উইকেট, মানে কলকাতা স্পিনাররা যখন উইকেট পেতে শুরু করে তখন সেই টিমকে কিন্তু আটকানো যায় না। আমরা আগেও দেখেছি, বহু বছর ধরে দেখে আসছি, আর কালকেও দেখলাম, আর আশা করি ভবিষ্যতেও দেখব। এই স্পিন যুগল যদি চলতে থাকে তাহলে কিন্তু অপোনেন্টের ব্যাটসম্যানরা কুল কিনারাই খুঁজে পায় না, আর সেটাই দেখলাম। কালকে স্ট্যান্ডিং ক্যাপ্টেন হিসেবে কতটা অ্যাক্টিভ লাগলো দেখুন। নারিন সাধারণত খুব একটা বেশি কথা বলে না, কিন্তু কালকে তার প্রোঅ্যাক্টিভনেসটা দেখলেন। অজিঙ্কে রাহানে চোট পেয়ে যাওয়ার পরে নারিন এক্সপ্রেশন, নারিন বোলারকে উৎসাহ দিচ্ছে, নারিন ফিল্ডিং করছে, আর নারিনের ফিল্ডিং একটা অসাধারণ থ্রোতে দিল্লির সবথেকে মোস্ট কনসিস্টেন্ট ব্যাটসম্যান কামাল লাজাবাল রাহুলকে আউট করে দিল ডাইরেক্ট থ্রোতে। আর যখন ম্যাচটা খুব ইম্পর্টেন্ট জায়গায় চলে এসেছে তখন আশুতোষ শর্মার পয়েন্টে দাঁড়িয়ে ক্যাচটাও কিন্তু একেবারে ফেলে দেওয়ার নয়। তাই নারিনের বোলিং, ব্যাটিং, ফিল্ডিংয়ের সৌজন্যে এবং ক্যাপ্টেন্সির কথা বলতে হয়, কারণ যেভাবে বোলারদের রোটেট করলো, বরুণ চক্রবর্তীকে যেভাবে আগে বোলিং করাতে নিয়ে এলো, আন্দে রাসেলকে দিয়ে শেষ ওভারটা বল করালো, এখান থেকেই বোঝা যাচ্ছে নারিন ইজ এ ক্যাপ্টেন মেটেরিয়াল। তাই সত্যি এই নারায়ণ করেই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের যে সমর্থকরা উত্তেজিত হয়ে থাকে, সেই নারিনই তাদেরকে কালকে ম্যাচটা একা জিতিয়ে দিল। আর দিল্লির যে ব্যাটিং লাইন আপ, সেই ব্যাটিং লাইন আপ নিয়ে আমি কথা বলবো। দিল্লি কিন্তু অনেকগুলো ক্লোজ ম্যাচ হেরে যাচ্ছে। দিল্লি প্রথম দিকে কয়েকটা ম্যাচ জিতে যাওয়ার পরেও কিন্তু পরপর 3টে ম্যাচে হেরে গেল। তাই 10টা ম্যাচে তারা এখন 12 পয়েন্ট পেয়ে আছে। তাদেরকে কিন্তু 4টে ম্যাচের মধ্যে আরও 2টো অবশ্যই জিততে হবে। কিন্তু আকসার প্যাটেলের যে ক্যাপ্টেন্সি, সেই ক্যাপ্টেন্সি প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। গত ম্যাচে মিচেল স্টার্কের ওভার শেষ না করা, এই ম্যাচে কুলদীপের ওভার শেষ না করা, তাই আকসার প্যাটেলের ক্যাপ্টেন্সি নিয়ে একটু ভাবতেই হবে। আর দিল্লির যে সবথেকে বড় সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে তাদের যে লোয়ার মিডিল অর্ডার, সেটা কিন্তু একেবারেই ফর্মে নেই। টিস্টান স্টাফসের ফর্ম চলে গেছে, আশুতোষ শর্মাও কিন্তু আগের মতো ফর্মে নেই। শুধু তাদের মধ্যে পজিটিভ বলতে একটাই কথা, ভিপরাজ। এই ভিপরাজ কিন্তু দেখিয়ে দিল যে শেষের দিকেও চেষ্টা করা যায়। 19 বলে 38 রানের একটা ধোঁয়াদার ইনিংস খেললো। একটা সময় কেকেআরকে চাপেই ফেলে দিয়েছিল। যতক্ষণ না আন্দে রাসেল এই ভিপরাজকে আউট করলো লাস্ট ওভারে, ততক্ষণ মনে হচ্ছিল যে ম্যাচটা যে কোনো দিকে চলে যেতে পারে। তাই ভিপরাজ ইনিংসটা সত্যিই খুব সুন্দর ছিল। আর ফাফ ডুপ্লেসির ইনিংসটার কথা বলতে হবে, একটা অসাধারণ 60+ স্কোর করলো। আকসার প্যাটেলের একটা দিকে উন্নতি করতে হবে, যে 40, 35 এই রকম রান কিন্তু আকসার প্যাটেল খুব ভালো খেলছে, কিন্তু তারপরে উইকেটটা থ্রো করে দিচ্ছে। আমরা আগের দিন দেখলাম ক্রুণাল পান্ডিয়া কিন্তু কিভাবে অপরাজিত থেকে ম্যাচটা জিতিয়ে দিল। তাই আকসার প্যাটেলকে এটা দেখতে হবে যে 30-40 ইজ নট এনাফ। 30-40 তুমি যখন করে ফেলো, তুমি যখন সেট হয়ে যাও, তখন কিন্তু তোমার একটা টিমের প্রতি দায়বদ্ধতা আছে যে টিমকে তুমি নট আউট থেকে ম্যাচটা জিতিয়ে দেবে। এইটা কিন্তু আকসার প্যাটেলের হচ্ছে না। আর করুণ নায়ারের কথা বলতে হবে, ক্রিকেট কিন্তু তাকে অনেক সুযোগ দিচ্ছে। দিল্লি ক্যাপিটালস তাকে 3 নম্বরে ব্যাট করছে, কিন্তু একটা মাত্র ইনিংস ভালো খেললো, বাকি ইনিংসগুলো কিন্তু করুণ নায়ারের পারফরমেন্স একেবারেই ভালো লাগছে না। তাই প্রত্যেক বছরের মতো দিল্লি কিন্তু স্টার্টটা ভালো করে টুর্নামেন্টের, কিন্তু দেখুন পরপর 3টে ম্যাচ হেরে গেল। একটা সময় তো মনে হচ্ছিল দিল্লি ক্যাপিটালস অবশ্যই টপ 2 এর মধ্যে থাকবে, এখন কিন্তু তারা প্লে অফসে যাওয়ার জন্য কিন্তু একটা সংশয়ের মধ্যে রয়ে গেল। 4টে ম্যাচের মধ্যে 2টো অবশ্যই জিততে হবে, তাহলে কোনো রকম চান্স থাকবে দিল্লি ক্যাপিটালসের টপ 4-এ শেষ করার। আর অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স কিন্তু জীবিত থাকলো। কলকাতা নাইট রাইডার্স 10 ম্যাচ খেলে 9 পয়েন্ট নিয়ে এখনও 7ম স্থানেই থাকলো, কিন্তু বাকি রয়েছে 4টি ম্যাচ। সেই 4টে ম্যাচের 4টে জিতলে কিন্তু এখনও পর্যন্ত 17 পয়েন্টে পৌঁছাতে পারে। আর 17 পয়েন্টে পৌঁছালে কিন্তু অবশ্যই ভাবে কলকাতা নাইট রাইডার্স টপ 4-এ শেষ করবে। আর কলকাতা নাইট রাইডার্সের যে ফিক্সারগুলো আছে পরের দিকে, তারা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে, সিএসকের সঙ্গে খেলবে, সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে খেলবে, একটা ম্যাচ আছে আরসিবির সঙ্গে। তাই কলকাতা নাইট রাইডার্সের যে পরবর্তী ম্যাচগুলো আছে সেগুলো কিন্তু টেবিলের নিচের দিকের দলের সঙ্গে। যদিও ক্রিকেট একদিনের খেলা, সেই দিন যে দল যেমন খেলবে সেই দলই ভালো পারফরমেন্স করে জয়লাভ করবে। তবুও কিন্তু কলকাতার একটা চান্স রয়ে গেল, কারণ কলকাতার প্রত্যেকটা ব্যাটার কিন্তু ভালো ফর্মে রয়েছে। তাই কলকাতার
একটু যদি ব্যাটিংটা আরও ইমপ্রুভ করতে হবে, কারণ আজকে যেরকম স্টার্ট দিয়েছিল 204 তো কেন মিনিমাম 230 স্কোর করার কথা ছিল। ক্যাপ্টেন অজিঙ্কে রাহানেও সেটা স্বীকার করে নিয়েছে যে 20 রান তো মিনিমাম শট ছিল, সে তো সুনীল নারিন ছিল বলে বাঁচিয়ে দিল যে অসাধারণ বোলিং পারফরমেন্স করে 3টে উইকেট নিয়ে 29 রানে। রোজ রোজ কিন্তু সুনীল নারিনও বাঁচাবে না, তাই অবশ্যই কলকাতা আজ ভালো খেলেছে। কলকাতাকে আরও ইমপ্রুভ করতে হবে, তাদের ব্যাটিং লাইন আপকে সঙ্গবদ্ধভাবে ভালো পারফরমেন্স করতে হবে। আর যদি সব কিছু ক্লিক করে কলকাতা নাইট রাইডার্স, তাহলে কিন্তু এখনও সম্ভব আছে কেকেআর কিন্তু 2025-এর আইপিএলের প্লে অফে উঠতেই পারে। আমার তো মনে হয় কলকাতা ভালো পারফরমেন্স করে এবারে আবার সেমিফাইনালে উঠবে। আপনাদের কি মতামত একটু কমেন্ট করে জানান না। আর আমার ভিডিও যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করলে আমি যখনই এরকম খেলার ভিডিও ছাড়বো আপনাদের টাইম লাইনে এসে যাবে। আর প্লিজ আমার ভিডিও আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কারণ আপনার একটা লাইক একটা কমেন্ট আমাকে নিজেকে ভিডিও বানাতে অনেক অনেক বেশি উদ্বুদ্ধ করে, ভিডিও বানানোর একটা আগ্রহ সৃষ্টি হয়। তাই প্লিজ আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। তাই আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।